আমি কিন্তু রাগ করিনি, আপনি শুধু শুধু এই এত রাতে ফুল আনতে গেলেন। অতরার কথায় রুদ্র হেসে উঠে দাঁড়ালো। এরপরে বলল, মেয়েরা রাগ করে কিনা সেটা শোনার অপেক্ষা না করে বুঝে নিতে হয়। আপাতত এই পর্যন্তই কথা থাক, এখন ঘুমা। এতক্ষণ অপেক্ষা করানোর জন্য সরি রে। ঠিক আছে, সমস্যা নেই। রুদ্র কথা না বাড়িয়ে রুম থেকে চলে গেল। অদরা মিটিমিটি হেসে হেসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। ফুলের গাজরাগুলো হাতে পড়ে ওভাবেই ঘুমিয়ে গেল। সকাল সকাল রুদ্রই নিচে এলো। আরিফ নিচে নামার সময় রুদ্রকে বসা দেখেই মুচকি হাসলেন। ছেলেটার উপরে ভালোই রাগ ছিল, কিন্তু ওর ব্যবহার মিশুক স্বভাবের দেখে তিনি আর রাগ করে নেই। আর ওর ঠোঁটকাটা কথায় রাগ করে থাকাও যায় না। আরিফ নেওয়াজ এসে রুদ্রর পাশাপাশি বসলেন। রুদ্র ফোন থেকে নজর সরিয়ে আরিফ নেওয়াজকে বলল, গুড মর্নিং শ্বশুরাব্বু। গুড মর্নিং। রুদ্র শয়তানি করে বলল, শাশুড়ি আম্মুকে ফুল দিয়েছিলে নাকি রেখে দিয়েছিলে? আরিফ নেওয়াজ হালকা শ্বাস ছেড়ে বললেন, দিয়েছিলাম। একে একে অনিমা রুকাইয়া নামলেন। এরপরে আবার আরমান নেওয়াজ, তিনি ছোট ভাই আদনান নেওয়াজের সাথে কথা বলছেন। ওনারা আজকে বিকেলে আসবে, 2-4 দিন থাকবে। আদনান নেওয়াজও চেষ্টা করছেন আশেপাশে কোনো একটা কলেজে ট্রান্সফার হতে, কিন্তু হয়ে উঠছে না। অদরার নিচে এসে সোজা কিচেনে ঢুকে গেল। 2 কাপ কফি বানিয়ে আগে ওর বাবার জন্য নিয়ে গেল। বাবাকে কফি দিয়ে আবার কিচেনে ফিরে এসে রুদ্রের জন্য নিয়ে গেল। রুদ্র কফির মগটা ধরতে নিলে ওর কল আসে। ও কফিটা হাতে নিয়ে আবার টি টেবিলে রেখে উঠে চলে গেল বাহিরে। অদরা ভাবলো হয়তো কলটা গুরুত্বপূর্ণ। রুদ্র সদর দরজা থেকে কিছুটা এগিয়ে এসে কলটা ধরলো। ওপাশে থেকে একজন মেয়ে বলল, রুদ্র কেমন আছো? ভালো। নায়রা তুমি? ভালো। কি করছো? কিছু না। রুদ্র 1 মাস তো হয়েই এলো, কবে আসবে? রুদ্র সোজা গলায় বলল, আমি আর ফিরবো না। হোয়াট? ফিরবে না কেন? এখানেই থাকবো। কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, ওর জন্যই ফিরবো না। ইউ সিরিয়াসলি? রুদ্র, তুমি কি আমার সাথে মজা করছো? উহু, কেন মজা করব? যা সত্যি তাই বললাম। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চাপা কণ্ঠে বলল, তুমি জানতে না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার পেছনে পাগলের মতো পড়ে থাকি, তাও তুমি বোঝোনি? বুঝেছে, কিন্তু তোমাকেও বুঝতে হবে, ভালোবাসা জোর করে হয় না তো। জোর আর যাই পাওয়া যায়, কিন্তু ভালোবাসা বা কারো অ্যাটেনশন পাওয়া যায় না। নায়রা নামের মেয়েটা আকুতি কণ্ঠে শুধালো, রুদ্র, রুদ্র প্লিজ বলো না এসব মিথ্যে। তুমি ফিরবে বলো একবার। রুদ্র অবলীলায় বলে উঠল, এসব কিছুই মিথ্যে নয়। আমি ফিরবো না। আমি ফিরে গেলে একজনের সাথে বড্ড অন্যায় করা হবে। তাকে আমি অনেক কষ্ট দিয়েছি, এবার আর কষ্ট দেওয়ার জন্য ফিরে যাব না। নায়রা রেগে গিয়ে বলল, আমি এসব কিছু জানি না, আমার তোমাকে চাই। তুমি ফিরবে রুদ্র। রুদ্র সসূচক শব্দ করে বলে উঠল, তুমি এক কথা বুঝতে পারো না নাকি আবারও বলতে হবে? আমি বুঝতে পেরেছি, তবে মানতে পারছি না। রাখো ফোনটা। নায়রা বলল, রুদ্র প্লিজ প্লিজ আমার কথা শোনো, ফিরে এসো, না হলে আমিই চলে আসছি। রুদ্র রাগী কণ্ঠে বলল, তোমার যদি ইচ্ছে হয় এসো, আর তুমি এলেও আমার মুখের উক্তি পাল্টাবে না। আচ্ছা, এত ভালোবাসো মেয়েটাকে, তাই ফিরবে না? এতটা বশ করে ফেলেছে তোমাকে? রুদ্র তপ্ত শ্বাস ফেলে বলল, স্টপ, অনেক হয়েছে বলেছ, ফার্দার এসব কথা বলবে না। আচ্ছা বলবো না, তুমি শুধু একবার বলো ওই মেয়ের মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? রুদ্র হিতাহিত আরও রেগে গিয়ে একটু জোরে বলে উঠল, তুই যদি আবার কল দিস তাহলে ভুলে যাব তুই কে। তোর প্রতি এখন এখন সম্মান আছে, তাও থাকবে না। নেক্সট কল দেওয়ার চেষ্টাও করবি না। রুদ্র, তুমি একদম পাল্টে গিয়েছ। নিশ্চয়ই এই মেয়ের কারণেই আমি তোমার কাছে আসছি। তুই দেশে এলেও আমার কোনো পরিবর্তন হবে না। বলে কল কাটল রুদ্র। এরপরে কোমরে হাত দিয়ে পেছনে ফিরতে দেখলো অদরা চলে গেল। তবে কি এতক্ষণ দাঁড়িয়েছিল ওর পেছনে? হতেও পারে। রুদ্র ড্রয়িং রুমে এসে কফিটা নিয়ে উপরে চলে গেল। ভালোই ছিল সকালটা। এরপরে এই মেয়েটা কল্পে বড্ড বিরক্ত হয়ে গিয়েছে। তবে অদরা যদি শুনে থাকে তাহলে কি রাগ করেছে নাকি কিছু মনে করেছে? ভাবতে রুদ্র কিচেনে অদরার দিকে তাকালো। অদরা ওর দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তে চোখ নামিয়ে মুচকি হাসলো। রুদ্র এবার বুঝলো অদরা সিরিয়াস নেয়নি কথাগুলো। ও তো ভুল কিছু বলেনি। অদরা ওকে আগে থেকেই ভালোবাসা, আর এর প্রমাণও পেয়েছে। এদিকে সোয়া এসে ঢুকলো আদ্রের রুমে। আদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো মাত্র। সোয়া বিছানা গুছিয়ে রেখেছে। আদ্র দরজাটা লাগিয়ে দিয়ে সোয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সংসারী হয়ে যাচ্ছিস? তোমার বউ হতে গেলে এইটুকু
পারতেই হবে তো বাব্বা, এত উতলা বউ হওয়ার। সোহা পেছন ফিরে বলল, এসব কথা ছাড়ো, শোনো আব্বু আম্মু আসবে আজকে, তুমি কিন্তু তাদের সামনে কিছু ইশারা করবে না, খাবার টেবিলেও না, বুঝলে? আচ্ছা বুঝলাম, মনে থাকে যেন। তাহলে আমি গেলাম। আদ্র ওর হাত ধরে বলল, শোন না, চল আমরা নিজেরাই বিয়ে করে ফেলি, পরে না হয় বাড়িতে জানিয়ে দিব, এতে সবাই খুব কষ্ট পাবে। আদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, সবার কষ্ট চোখে পড়ে, আর আমার কষ্ট চোখে পড়ে না রে সোহা। রুদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর সবাই অফিসে চলে গিয়েছে। অদরা সোহা রুদ্রের সাথে যাবে কলেজে। তিনজনে খাবার টেবিলে এসে বসলো। অদরা একটু তাড়াতাড়ি খাবারটা শেষ করে রুদ্রকে বলল, ভাইয়া চলুন। অনিমা বললেন, ওর খাওয়া হয়েছে কি? তোর এত তাড়া কিসের আজকে? কই তাড়া? ওখানে চুপচাপ গিয়ে বস, রুদ্র খাবে তারপর যাবে। ঠিক আছে। রুদ্র চালাকি করে আরও আস্তে ধীরে খাবার খেতে শুরু করলো। সোহার খাওয়া শেষ, ও গিয়ে অদরার পাশে বসলো। অনিমা রুমে চলে গেলেন। রুদ্র আরও আস্তে আস্তে খেতে শুরু করলো। অদরা মনে মনে বলল, যাও, চেয়েছিলাম আজকে কলেজে গিয়ে রাকিবের সাথে কথা বলবো, তার হবে না। লোকটা ইচ্ছে করে এমন করে খাচ্ছে, ইচ্ছে করছে নিজে খাইয়ে দিয়ে আসে। রুদ্র পাক্কা 15 মিনিট পরে উঠলো। অদরা ওর আগেই গিয়ে গাড়িতে উঠলো। রুদ্র গাড়িতে উঠে বসলো আর বলল, এত তাড়াহুড়ো করছিস কেন? আমি না গেলে কি যেতে পারবি? অদরা হাসার চেষ্টা করে বলল, আর একটু তাড়াতাড়ি যান না, কলেজে একটু দরকার আছে। রুদ্র তবুও তাড়াতাড়ি করলো না। রুদ্র গাড়ির বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুধুই ফোনটা স্ক্রল করে গাড়িতে উঠে বসলো। এরপরে গাড়ি স্টার্ট দিল। দুপুরে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই রুদ্র ফিরে এলো, যেখানে বাড়ির সবাই সোহার বাবা মা আসার ব্যস্তে রান্নাবান্না করছে। সেখানে রুদ্রকে কেউ খেয়ালই করলো না। ও সোজা উপরে এসে অদরার রুমে ঢুকলো। অদরা কলেজ ড্রেসটা খুলে ফোনটা নিয়ে দাঁড়িয়েছিল। আজকে রাকিবের সাথে ভালোভাবে কথা বলে ওকে বুঝিয়েছে, মনে হয় না আর এই নিয়ে ও এগোবে। রুদ্র হুড়মিড়িয়ে রুমে ঢুকে বলল, কখন ফিরেছিস? মাত্রই। কোথায় গিয়েছিলে? এত দেরি হলো কেন? কোথাও যায়নি তো। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, রাকিবের সাথে কথা বলেছিস? অদরা লুকালো না, বলে দিল, হ্যাঁ বলেছি। আসলে ও না জেনেই বারবার বিরক্ত করছিল বলেই ভালোভাবে বুঝিয়ে বলেছি। এরপরে বলবে না। রুদ্র তপ্ত শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকলো। জাস্ট সহ্য হয় না অদরার সাথে রাকিবের কথা বলা। এর মাঝে আবার মেসেজ এলো কয়েকটা, নায়রান মেসেজ। রুদ্র মেসেজ দেখে রাগে সব জায়গায় থেকে ওকে ব্লক করে দিল। এরপরে ফোনটা বিছানায় ছুঁড়ে ওইভাবেই ঢুকলো ওয়াশরুমে। ওইদিকে অদরা রুদ্রের থেকে কোনো উত্তর না পেয়ে চলে এলো রুদ্রের রুমে। রুদ্র ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে, ফানির ঝর্ণার নিচে দাঁড়িয়ে মূলত এক প্রকার রাগে ফুঁসছে। বরাবরের মতো রাগীভাবেই কন্ট্রোল করার চেষ্টা করে। অদরা ফিরে এলো রুমেও, নিজেও শাওয়ার নিয়ে খেতে এলো। এরপরে চুপচাপ খেয়ে রুদ্রকে ডাকতে গেল, কিন্তু রুদ্র তখনও বের হয়নি। একে তো সকালে ওই মেয়ের কথাগুলো, আবার এখন অদরা রাকিবের কথা বলা। অদরা রুমে ফিরে কিছুক্ষণ বসে রইল। আধ ঘন্টা পর আবার রুদ্রর ঘরে এলো। তখন ওয়াশরুম থেকে পানির শব্দ পেল। একটা মানুষ এতক্ষণ পানির নিচে থাকে কেমনে? অদরা ভাবলো হয়তো বের হবে, তাই চলে এলো নিজের রুমে। সোহা বাড়িতে ফিরল। অদরা সোহার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুদ্র রুমে এলো। তখনও রুদ্র বের হয়নি। অদরা দরজা ধাক্কালো। রুদ্র নিরেট কণ্ঠে বলল, কে? আমি। অদরা দরজা খোলো। এতক্ষণ কেউ শাওয়ার নেয়? ঠান্ডা জ্বর হবে, বের হও। রুদ্র রাগ কি আর রাগ রইল? কোথায় হাওয়া হয়ে গেল ওরও অজানা। শুধু টাওয়ালটা পরে ভেজা অবস্থায় বের হলো। অদরা পিছিয়ে গিয়ে বলল, এতক্ষণ লাগে? প্রায় 2 ঘন্টা তো হবে। আগে এক জায়গায় ছিলেন, সেখানে না হয় অভ্যেস ছিল। দেশে এসে এতক্ষণ গোসল করলেন, শরীর খারাপ করবে না? রুদ্র আরেকটা টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বলল, ভালো লাগছিল না, তাই ঠান্ডা পানির নিচে দাঁড়িয়েছিলাম। অদরা বিছানায় এসে বসে বলল, যখন জ্বর আসবে তখন ভালো লাগবে। তুই পাশে থাকলে জ্বরও ভালোই লাগবে। সবসময় বাজে কথা না, ভালো কথা। বিকেলে আর রুদ্র কিছু খেলো না। রুকাইয়া সন্ধ্যার পরপর রুদ্রর খাবার রুমিয়ে দিয়ে গেলেন। রুদ্র খাবার খেয়ে বাহিরে গেল, সাথে আদ্রকেও নিয়ে গেল। আদনান নেওয়াজের সাথে বসে কথা বলছেন। রুদ্র আর অদরার বিয়ের ব্যাপারেই কথা বলছেন। এতদিন আদনান নেওয়াজ বাড়িতে না থাকায় অনেক কিছুই জানেন না, সেগুলোই বলছিলেন।
রাত 10টা। অধরা সারা রুমে পায়চারি করছে। রুদ্র বিকেল থেকে মেসেজ দেয়নি, কলও দেয়নি। সন্ধ্যায় কোথায় যেন বের হয়ে গেল আর ফিরেনি। আদ্রকে সাথে নিয়ে গিয়েছে। অধরা রুদ্রকে মেসেজ না দিয়ে আদ্রকে মেসেজ দিল, ভাইয়া কোথায় তুমি? বাড়িতে ঢুকলাম মাত্র। কোনো দরকারি কাজে গিয়েছিলে নাকি? রুদ্র গিয়েছিল। সে কোথায় এখন? রুমে গেল। অতটা মিনিট 20 পরে রুদ্রের ঘরে এলো, হাতে কফির মগ, কিন্তু তাতে কফি নেই, শুধু পানি। ইচ্ছে করে নিয়ে এসেছে। বিকেল থেকে এই পর্যন্ত মেসেজ না দেওয়ারই শাস্তি এটা। রুদ্র বিছানায় বসে আছে, চোখ দুটো লাল, শরীরটা একটু খারাপ লাগছে। অদরা কফির মগ এগিয়ে দিল। রুদ্র কফিতে চুমুক দিতে নাক মুখ কুচকে নিয়ে বলল, এটা কি? এটা কফি? তাই এমন স্বাদ কেন? নতুন স্টাইলে বানিয়েছে। রুদ্র আরেক চুমুক দিয়ে বুঝতে পারলো এটা পানি। ও ডক করে পানিটুকু খেয়ে কফির মগটা দিয়ে বলল, সেই মজা, একদম বিরিয়ানির টেস্ট। অদরা হতবাক হয়ে তাকিয়ে মনে মনে বলল, মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি ওনার? পানি আবার বিরিয়ানির মতো টেস্ট হয় কি করে? ভাবতে ভাবতে অদরা কফির মগটা নিয়ে চলে যেতে আবার ফিরে এসে রুদ্রর কপালে হাত রেখে উদ্বিগ কণ্ঠে বলল, এ কি, আপনার শরীরে তো খুব জ্বর, এই জন্যই তো চোখ লাল দেখাচ্ছে। এতক্ষণ বাহিরে ছিলেন, বুঝতে পারেননি শরীরে জ্বর এসেছে? আর রাদ্রবাই কি বুঝতে পারেনি? পাশেই তো ছিল। নিশ্চয়ই এতক্ষণ শাওয়ার নেওয়ার কারণেই। আমি বড় আম্মুকে ডেকে আনছি। রুদ্র অদরার হাত ধরে বলল, সবসময় বড় আম্মু করিস কেন? তুই থাক, তুই সেবা কর। তবুও বড় আম্মুকে জানানো দরকার না? রুদ্র শুয়ে পড়ে বলল, জানাতে হবে না, তুই থাক পাশে, জ্বর এমনিই চলে যাবে। আমি থাকলে জ্বর ভালো হবে কি করে শুনে? ডেকে আনি বড় আম্মুকে। রুদ্র রেগে গিয়ে বলল, আরেকটা কথা বলবি তো তোর খবর আছে, দরজা লাগিয়ে দিয়ে আয়, ঘুমাবো। দরজা অদরা চোখ ফিট করে তাকিয়ে বলেছি, জ্বরের ঘরে কি দিয়ে কি বলছেন? রুদ্র বিছানা থেকে নেমে বিড়বিড় করে আরও কি যেন বলতে বলতে ওয়াশরুমে ঢুকলো। আসলে জ্বরের গোড়ায় মাথাটা গিয়েছে, তার উপরে আবার বাহিরে গিয়েছিল, মাথাটাও দূরে আছে। অতটা এই ফাঁকে রুম থেকে বেরিয়ে চলে এলো নিচে। এরপরে সোজা ঢুকলো ওর বড় আম্মুর ঘরে। ঢুকাইয়া গিয়ে বলল, বড় আম্মু, তোমার বড় ছেলের জ্বর এসেছে। কি জ্বর এসেছে? হুম দেখে এলাম। আরমান নেওয়া শোয়া থেকে উঠে বসলেন। রুকাইয়াকে বললেন, সাইড টেবিলে দেখো ওষুধ আছে, ওষুধ নিয়ে ওর কাছে যাও, জ্বর মাথায় উঠতে দেওয়া যাবে না। এই শুনে রুকাইয়া চলে গেলাম। পেছন অদরাও গেল। রুকাইয়া এসে ছেলের পাশে বসলেন। জিজ্ঞাসা করলেন, ওষুধ খেয়েছি কিনা? রুদ্র বলল, ওষুধ মাত্রই খেয়ে শুয়েছে। অদরা এক পাশে দাঁড়িয়ে আছে। রুদ্র উঠে বসে বলল, আমার রুমে কি? যা, বের হ। রুকাইয়া রুদ্রকে বললেন, মেয়েটাকে ওভাবে কেন বকছিস? রুদ্র কর্কশ কণ্ঠে বলল, ওকে বলেছিলাম মাকে বলার দরকার নেই, তুই থাক। ও কি করেছে? তোমাকে গিয়ে বলেছে। যেহেতু তুমি এসেছো, তাহলে ও এখানে থাকবে কেন? এই যা, বের হ, আর আসবি না আমার রুমে। অদরার রাগ হলো, কিন্তু তার থেকেও শেষের কথাটাই খারাপ লাগলো বেশি। কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। রুকাইয়া রুদ্রকে বললেন, তুইও না, একটু ভালো করে বলতি, এভাবে কেন বললে? রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমার মাথা ঠিক নেই মা, সকালে সরি বলবো, ঠিক হয়ে যাবে। রাতে রুদ্রের মন মেজাজ খারাপ থাকে, ও ওর মাকে থাকতে দিল না, জোর করে রুমে পাঠিয়ে দিল। এদিকে অদরা রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে বসে রুদ্র সেই কথা নিয়ে পড়ে আসে। ওর ইচ্ছে করছে বাড়ি ছেড়ে চলে যেতে। রুদ্র কেমন করে বলল, আমার ঘরে আর আসবি না। অদরা বিড়বিড় করে বলল, আমি মনে হয় তার ঘরে যাওয়ার জন্য সবসময় বসে থাকি, যাব না ওই ছোরের ঘরে। তখন জ্বরের কথা বড় আম্মুকে না বললে কেমন হতো? ওনার ছেলে, ওনার জানার অধিকার তো আছে। আমি কি ওনার বউ যে সেবা করব? বিয়ে করার নাম নেই, আর থাকতে বলে। বাড়ির সবাই কি ভাববে? আমিও যাব না ওই করে, দেখি কতক্ষণ না বলে থাকতে পারে। আমার উপরে রাগ দেখানো না, আমিও নরম হব না। অতরা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ওর বাবার জন্য কফি বানালো, রুদ্রের জন্য বানায়নি। আরিফ নিচে নামেননি, তাই অদরা কফি নিয়ে তার ঘরেই এলো। অদরা ওর বাবাকে কফি দিয়ে বিছানায় বসে হেডবোর্ডে হেলান দিল। এরপরে ওর বাবার ফোনটা হাতে নিয়ে বলল, আব্বু, পার্সেল আসার কথা ছিল কালকে, তোমাকে কেউ কল দেয়নি? কালকে দেয়নি তো, মনে হয় আজকে দিতে পারে। অনিমা ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আরিফ নেওয়াজ অদরাকে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? অদরা ফোন রেখে বলল, বলো। অনিমা পেছনে ফিরে তাকালেন। আরিফ নেওয়াজ গলা খাকারি দিয়ে বললেন, তুমি কি রুদ্রকে বিয়ে করতে চাও? মানে আমাদের মত তো আছে, এখন তোমার কি মত?
অদরা মাথাটা নিচু করে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। অনিমা মুচকি হেসে আবারও সামনে ফিরলেন। মেয়ের উত্তর তাহলে হ্যাঁ। আরিফ নওয়াজ মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই মা, হ্যাঁ কি না সেটা বলো। আমি তো তোমার ফ্রেন্ডকে বলতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। অদরা মুচকি হেসে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আরিফ নওয়াজ হেসে মেয়ের কপালে চুমু দিলেন। অদরার সুযোগে একটা ফেলো রুদ্র নামে বদনাম করার। ও অভিযোগের সুরে বলল, আবু জানো রুদ্র ভাই আমাকে রাতে কি বলেছেন? অনিমা তড়িত পায়ে এগিয়ে এলেন। আরিফ নওয়াজ বুঝতে পারলেন রুদ্র কি বলতে পারে, নিশ্চয় ঠটকাটা কোনো কথা। তিনি বিষয়টা এড়িয়ে যেতে বললেন, রুদ্র যাই বলেছে মজা করে বলেছে হয়তো। অদরা মাথা নাড়িয়ে বলল, আব্বু মজা করে কিচ্ছু বলেনি। রাতে ওনার জ্বর এসেছে, তাই আমি বড় আম্মুকে বলেছি। এর জন্য রুদ্রভাই আমাকে বলেছে, তুই আমার ঘর থেকে বের হ, আর আমার ঘরে আসবি না। একবার বললে তাও মানা যেত, কিন্তু দুইবার করে বলেছে। আরিফ নওয়াজ বললেন, মজা করেই হয়তো বলেছে মা। আব্বু মজা করে বলেনি, উনি ধমক দিয়ে বলেছে। আব্বু তোমার মেয়েকে ধমক দিয়েছে, আরও ধমক দেয়, কিন্তু বলি না। অদরা জানে ওর বাবা কিচ্ছু বিশ্বাস করবে না, তাই ওর বাবার মাথাটা বিগড়ে দিতে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আব্বু তুমি এই পর্যন্ত আমাকে একবারও ধমক দিয়ে কথা বলনি, আর উনি আমাকে ধমক দিয়েছে, তাও আবার বড় আম্মুর সামনে। আমার খারাপ লেগেছে আব্বু। আরিফ নওয়াজ গম্ভীর হয়ে গেলেন। মেয়ের খারাপ লেগেছে, আর তিনি এখন সেটাকে মজা ভাববেন তা না, কিন্তু এতে কী বা করবেন তিনি? রুদ্রকে বকবেন? কিন্তু ছেলেটা তো তেমন না, বড় হয়েছে, বকলে কেমন দেখায়। আরিফ নওয়াজ এত বাবা ভাবি বাদ দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি রুমে গিয়ে পড়তে বসো, আমি কলেজে নিয়ে যাব আজকে। ঠিক আছে আব্বু। আরিফ নওয়াজ এটা না বললে এতক্ষণে তার মেয়ে এক দফা রাগ ডালতো। যদি কোনো কিছুই না বলতেন, তাহলে অদরা বলতো, আব্বু তুমি রুদ্রের পক্ষে চলে গেছো। এদিকে রুদ্র ঘুম থেকে উঠল 7টার দিকে। ফোনটা হাতে নিয়ে টাইম দেখতে ব্রুজরা কুচকে নিল। শোয়া থেকে উঠে বসে বলল, 7টা বাজলো, অথচ অদরা ডাকতে এলো না। প্রতিদিন তো 6টা বাজলেই হামলা চালায় দরজার উপরে, আজ হামলা চালালো না, ব্যাপার কি? রুদ্র ফ্রেশ হয়ে নিচে এলো। পরিবেশ এত শান্ত দেখে অবাক হলো কি। নাজমা এগিয়ে এসে রুদ্রকে বললেন, রুদ্র এখন কি শরীরে জ্বর আছে? না ছোট আম্মু, জ্বর নেই। কিছু খাবি? না। আচ্ছা ছোট আম্মু, অদরা সোহা কোথায়? নিজেদের ঘরেই তো। ওখানেই বসেছিলেন আদনান নেওয়াজ। তিনি আর রুদ্র বন্ধুর মতোই। ছোটবেলা থেকেই রুদ্র আদনান নেওয়াজের কাছেই বেশি থেকেছে। আদনান নেওয়াজ রুদ্রকে বললেন, কিরে কই থাকিস? তোর সাথে তো আর রাতে দেখাই হলো না কালকে। আয় বস। চাচু তুমি বসো, আমি একটু আসছি। ঠিক আছে যা। রুদ্র সিঁড়ি বেয়ে উপরে এলো। অদরার রুমে এসে দেখলো ও রুমে নেই, নিশ্চয়ই সোহার রুমে আছে। রুদ্র সোহার রুমের সামনে এসে নক করতে সোহা দরজা খুলে দিল। রুদ্র জিজ্ঞাসা করল, তোর গুরু কোথায়? অদরা আপু? কোথায় সে? অদরা আপু কোথায় জানি না তো। রুদ্র সাথে জিজ্ঞাসা করলো, আদ্র কোথায়? আদ্র কোথায় রে? সোফট করে বলে দিল, ভাইয়ের রুমেই শুয়ে আছে। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, আদ্রর খবর ঠিকই রাখিস। আর অদরা কোথায় কোথায় থাকে তা জানার মনেও করিস না। বিয়েটা করতে দে, তোর আশেপাশেও যেতে দিব না। সোহা ফ্যাল করে তাকিয়ে রইল। রুদ্র যেতে যেতে বিড় করে বলল, দাঁড়া, তোদের আয়েশ করে প্রেম করা বের করছি। আমাকে তো চিনিস না, যেমন ভালো আমি তেমন খারাপও আমি। রুদ্র রুম থেকে বেরিয়ে ধাক্কা খেলো আদ্রর সাথে। আদ্রকে দেখে খোঁচা মেরে বলল, ও তুই? যা যা, সোহা তোরই অপেক্ষা করছে। পড়া বুঝতে পারছে না। আমি আবার জিজ্ঞাসা করেছি, আমি বুঝিয়ে দিও। সোহা বলে, না, আদ্র ভাই ছাড়া পড়া মাথায় ঢোকে না। যা ভাই যা, চাচাতো বোনকে নিজের বোন মনে করে পড়া বুঝিয়ে দে, যেন একটু পাঁচটা করতে পারে, না হলে নেওয়াজ বাড়ির ইজ্জত যাবে। আদ্র ব্যবচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। রুদ্রর কথায় পুরো শক্ত, কি উত্তর দিবে জানা নেই। শেষে আমতা করে নিজের ঘরের দিকে চলে গেল। রুদ্র চলে এলো ছাদে, আর অদরাকে ছাদেই পেল দোলনায় বসে ফোনে কথা বলছে। রুদ্র হুড়মুড়িয়ে এগিয়ে এসে ফোনটা নিয়ে কানে ধরল। জুই কথা বলছে। রুদ্র কলটা কেটে দিয়ে অদরার পাশে বসলো। অদরা মুখ বেঞ্চি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রুদ্র অদরার
সোয়ালে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁটে চুমু দিল। পরপর দুবার চুমু দিল। অধরা চোখ বড় বড় করে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। রুদ্র ফোনটা এগিয়ে দিল। অধরা ফোনটা নিয়ে চলে আসতে নিলে রুদ্র বাঁকা হেসে বলল, তুই যদি চলে যাস তাহলে এখন যেভাবে চুমু দিলাম ঠিক সেভাবে খাবার টেবিলে সবার সামনে তোকে চুমু দিব। অধরা পেছনে না ফিরে বেরিয়ে এলো ছাদে থেকে। রুদ্র দোলনায় দুলতে দুলতে বাঁকা হেসে আওড়ালো, সুযোগ একটা নিজেই বানিয়ে দিয়ে গেলে, দেখা যাক চুমু দিতে পারি কিনা। অধরা রুমে ফিরে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকাতে লজ্জায় 2 হাত তুলে মুখ ডাকলো। ইস, লোকটার লাজ লজ্জা কিচ্ছু নেই, মুখে লাগাম নেই সেটা জানা ছিল, কিন্তু রুদ্রের কাজেও যা লাগাম নেই অধরা এবার বুঝলো। হুটহাট জড়িয়ে ধরবে, এবার চুমু খেলো 3 বার। অধরা অনেক সাহস নিয়ে খাবার টেবিলে এসে ওর বাবার পাশে বসলো। রুদ্র এখনো আসেনি। অধরা আশেপাশে তাকিয়ে দেখছে কখন আসে, আর খুব দ্রুত খাবার খাচ্ছিল। রুদ্র এসে বসলো ওর সামনাসামনি। আরিফ নেওয়াজ আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে দেখে খাওয়ায় মনোযোগ দিলেন। কয়েক মিনিট পেরোতেই রুদ্র অধরার পায়ে স্লাইড করতে শুরু করলো। অধরা তাকালো রুদ্রের দিকে। রুদ্র তখনই ইশারায় চুমু দিল। অধরা মাথাটা নত করে খাবার খাচ্ছে। রুদ্র পায়ে স্লাইড করা বন্ধ করলো। যার পরা নাই। অধরা আবারও মাথা তুলে তাকালো। রুদ্র আবারও চুমু ইশারা করলো। আরিফ নেওয়াজ রুদ্রের দিকে তাকালেন। রুদ্র তাকে দেখে ফিসিল হেসে দিল। আদনান নেওয়াজ রুদ্রের কানে কানে ফিসফিস করে বললেন, বাপ আমার, চুপচাপ খেয়ে অন্য কোথাও গিয়ে চুমু দিস, এখন এটা পাবলিক প্লেসই মনে কর। রুদ্র টেবিলের নিচে থেকে অধরার নাম্বারে কল দিল। অধরা ফোনটা ব্যাগে রেখেছিল। খাবার রেখে উঠে সোফায় গিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। যখন দেখলো রুদ্রর নাম্বার তখন ফোনটা বন্ধ করে চলে এলো। আদ্র জিজ্ঞাসা করলো, কল দিয়েছে? ধরলি না? জুই কল দিয়েছে, হয়তো অপেক্ষা করছে। তাড়াতাড়ি খেয়ে চল তাহলে। রুদ্র ব্রু কুচকে আদ্রকে বলল, অধরা তোর সাথে যাবে? আদ্র কিছু বলার আগে অধরা বলল, আব্বু নিয়ে যাবে আজকে। রুদ্র নাটকীয় ভঙ্গিতে আরিফ নেওয়াজের দিকে তাকিয়ে বলল, মেজো আব্বু, তোমার না কাজের চাপ, তুমি কি করে ওকে নিয়ে যাবে? এর থেকে আমি ওকে নিয়ে যাই। আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, নিয়ে যেও। অধরা কিছু বলল না। খাবার খেয়ে রুদ্র গাড়ির কাছে এসে দাঁড়ালো। সোহা আর রুদ্র আসছে একসাথে। দুজনে মনে হয় কিছু একটা যুক্তি করতে করতে আসছে। তিনজনে গাড়িতে উঠে বসলো। অধরা সোহার সাথে ব্যাক সিটে বসেছে। রুদ্র আসার সময় সোহাকে শিখিয়ে দিয়েছে ও যেন অধরাকে পুরোটা সময় কথায় ভুলিয়ে রাখে। সোহা তাই করলো, শুধু শুধু কত কথা বলছে। দেখতে দেখতে রুদ্র গাড়ি থামালো। অধরা বাহিরে তাকিয়ে বলল, এটা কোথায়? গাড়ি কি নষ্ট হলো নাকি? রুদ্র গাড়ি থেকে নামতে নামতে বলল, তোরা নাম গাড়ি থেকে। অধরা গাড়ি থেকে নেমে সামনেই সাইনবোর্ডে দেখলো কাজী অফিস লেখা। অধরা ঢোক গিলে রুদ্রকে বলল, ভাইয়া, কাজী অফিসে কেন এলাম? রুদ্র অধরার হাতটা ধরে বলল, কাজী অফিসে মানুষ কিসের জন্য আসে? নিশ্চয়ই বিয়ে করতে। ভিতরে চল। অধরা শুকনো ঢোক গিলে রুদ্রের সাথে সাথে গেল ভেতরে। মনে প্রশ্ন জাগছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না অধরা। ভিতরে যেতেই রুদ্রের একটা বন্ধু নাম মেহেদিও এগিয়ে এসে বলল, বন্ধু এসেছিস? আয়, সব রেডি, তোদেরই অপেক্ষা করছিলাম। রুদ্র আরও শক্ত করে অধরার হাতটা ধরে কাছের দরজাটা ঠেলে কাজের রুমে কেবিনে ঢুকল। অধরা আশাবাদী হয়েই আছে যে রুদ্র ওকে বিয়ে করার জন্য এখানে এনেছে, কিন্তু বিয়ে করবে রুদ্রর বন্ধু মেহেদি। অধরা তা বুঝতে পেরে হাফ ছেড়ে রুদ্র হাতটা টান দিল। রুদ্র একটু যুক্তি। অধরা ফিসফিস করে বলল, আপনার বন্ধু বিয়ে করবে, তাতে আমরা এখানে এসেছি কেন? কেন আবার? বিয়ের সাক্ষী হব আমরা দুজন। কি আমরা কেন? হ্যাঁ, একটা বিয়ে হতে গেলে দুজন সাক্ষী লাগে, আর একটা কাপড়ই তো আর একটা কাপড়ের সম্পর্ক জোড়া লাগিয়ে দিবে, এটাই কি স্বাভাবিক নয়? মেহেদি আর ওই মেয়েটা বিবাহ বন্ধন আবদ্ধ হলো, এর বিয়ের সাক্ষী হলো রুদ্র আর অধরা। এর আধা ঘন্টা পরে অধরা সোহাকে কলেজে নামিয়ে দিয়ে রুদ্র অফিসে চলে গেল। অফিসে আসতেই আদ্রু জিজ্ঞাসা করলো, ভাইয়া, এত দেরি হলো কেন তোমার? কাজে অফিসে গিয়েছিলাম একটু। আদ্রু জিজ্ঞাসা করলো, কেন? রুদ্র খোঁচা মেরে বলল, অধরা পড়া বোঝা না, তাই পড়া বোঝাতে কাজী অফিস দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এলাম, দেখি যদি মনটা ভালো হয়। বুঝেছি তো, আমি এসেছি না, তাই পড়ালেখা করছেই না। আদ্র আর পুনরায় প্রশ্ন করল না। ওই দিন রাতে সোহার রুম থেকে বেরিয়ে বলেছিল পড়া বোঝাতে এসেছিল। এরপরে থেকে রুদ্র এই এক কথা নিয়েই পড়ে আছে। তাই রুদ্রের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ল্যাপটপ খুলল। আবার ফোনটা নিয়ে অধরাকে মেসেজ দিল,
তোরা নাকি কাজী অফিসে গিয়েছিলি, বিয়ে করে ফেলেছিস তোরা, আমাকে জানালিও না। অদরা ক্লাসে থাকায় ফোনটা সাইলেন্ট করে রেখেছিল, তাই মেসেজটা সে এসেছে টের পেল না। দুপুরে কলেজ ছুটির সময় অদরা ফোন বের করতে আদ্রর মেসেজ দেখে লিখলো, না ভাইয়া, বিয়ে করিনি আমরা। রুদ্র ভাইয়ের বন্ধু মেহেদি বিয়ে করলো, সেখানে সাক্ষী বানিয়েছে আমাদের। অদরা ফোন স্কল করতে করতে এসে গেটের সামনে দাঁড়ালো। রুদ্র আগিয়ে এসে দাঁড়িয়ে আছে, সাথে ফোনে কথা বলছে। অদরা রুদ্রের অগসরে মুচকি এসে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো, সাথে সোহাও। দুজনে ব্যাক সিটে বসেছে। এরপরে রুদ্র ফোনে কথা বলতে বলতে এসে গাড়িতে উঠলো। কথা বলা শেষ করে গাড়ি স্টার্ট দিল। স্টারিং ধরে লুকিং গ্লাসে বারবার অদরার দিকে তাকাচ্ছিল। সোহা আবার মস্করা করে বলল, ভাইয়া আফুকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে, তুমি এখন সামনে তাকিয়ে ড্রাইভ করো, বাড়িতে যাবো আব্বু আম্মু রে কাছে। রুদ্র সামনে তাকিয়ে মিনিট 5 ভালো করে ড্রাইভ করলো। আবারও লুকিং গ্লাসে অদরাকে দেখলো। সোহা দেখার আগেই আবার সামনে তাকালো, অতঃপর গভীর গলায় গুনগুন করে গান আওড়ালো, তাল মাতাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চাই, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। অদরা পেছনে থেকে লুকিং গ্লাসে তাকিয়ে আছে রুদ্রের চোখের দিকে। রুদ্র তাকালো, দুজনের চোখাচোখি হতেই অদরা মিটিমিটি হাসতে হাসতে জানালার দিকে তাকালো। রুদ্র মিটিমিটি হেসে গাড় চুলকিয়ে ড্রাইভে মনোযোগ দিল। রাতে ছোঁয়া চলে গেল ওর মায়ের ঘরে। ওর মা বাবা বসে কথা বলছিলেন রুকাইয়ার সাথে। ছোঁয়া সবার মাঝখানে গিয়ে ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো আর বলল, আম্মু ঘুমিয়ে পড়লেন, ডাকবে না কিন্তু, আমি এখানেই ঘুমাবো। নাজমা হেসে বললেন, ঠিক আছে তুই ঘুমা। আদনান নেওয়াজ মেয়েকে বললেন, আমরা চেষ্টা করছি যদি আশেপাশে একটা কলেজে ট্রান্সফার হতে পারি। তোমার আম্মুকে এবার সাথে নিব না, তোমার সাথেই থাকবে। সোহা উঠে বসে বলল, আব্বু সমস্যা নেই তো, আমি তো বাচ্চা না, আর বাড়ির সবাই তো আছে, কত মানুষ তো মেসে হোস্টেলে থাকে, আর আমি তো বাড়িতে সবার সাথেই আছি, সবাই বেশি দেখাশোনা করে আমাকে, তুমি নিশ্চিতে থাকো, আর আম্মু এখানে থাকলে তোমার ওইখানে অসুবিধা হবে। আদনান নেওয়াজ বললেন, দেখি ভেবে চিনতে। লুকাইয়ে একটু পরে চলে গেলেন। আদনান নেওয়াজ শুয়ে পড়বেন বলে দরজা লাগিয়ে বিছানায় এসে বসলেন। তখন রুদ্রের মেসেজ পেল একটা। মেসেজটা দেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে নাজমাকে বললেন, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি আসছি। আদনান নেওয়াজ ড্রয়িং রুমে এসে রুদ্রর পাশে বসে বললেন, অফিস দেখে কেমন কাটলো আজকে? ভালোই, তোরাই ভালো একসাথে থাকতে পারিস, কেন যে চাকরি করতে গেলাম, দূরে দূরে থাকা লাগতেছে, আবার কাছে চলে আসবে। চিন্তা করো না তো, এত ভালো চাকরিই তো করছো, চলো একটু বাহিরের দিকে যাই, কথা আছে তোমার সাথে। আদনান নেওয়াজ উঠে দাঁড়ালেন। রুদ্র তাকে দূরে নিয়ে গেল বাহিরের দিকে। আদনান নেওয়াজ বললেন, বল এখন চাচ্ছু সোহাকে বিয়ে দিবে? এখন বয়স আর কতই, এসএসসিটা শেষ করুক চাচ্ছু, তোমার মেয়ে যদি শোনো প্রেম করছে, তখন এটা তো প্রেম করারই বয়স, করছে, আমরাও দেখবো ছেলে কেমন। সোহা প্রেম করছে চাচ্ছু, ছেলেকে দেখেছিস? রুদ্র বলল, ছেলেটা আর কেউ নয়, সে আমারই ভাই আদ্র। আদনান নেওয়াজ কপালে বাজ ফেলে বললেন, মজা করছিস? যা, মজা না, আমি ওদের কেসটা ধরেছি, আর ওদের প্রেমের ওকালতি করে অদরা। আদনান নেওয়াজ অবাক কণ্ঠে বললেন, তাই নাকি? এখন বলো তুমি কি চাও? ওদের সম্পর্কে মানবে? আমার কাছে ডিরেক্ট অ্যান্সার দিবে। আদনান নেওয়াজ ভাবুক গলায় বললেন, এতক্ষণে তো চিন্তা দূরিয়ে দিলি বাপ, আমি মানলাম, তারপর তোর বাবা যদি না মানে? মানবে মানবে, আমি আছি, চিন্তা করো না। এখন একটা কাজ করতে হবে তোমাকে। কী কাজ? প্রথমত তুমি কাউকে এই কথা আগেই বলবে না, ছোট আম্মুকেও না, ঠিক আছে? বিশ্বাস রাখ, বলবো না। কী কাজ সেটা বলো। রুদ্র বলল, তুমি যেদিন চলে যাবে তার আগের রাতে হুট করে সোহাকে বলবে তোমাদের সাথে যেতে, এমনভাবে বলবে যেন ও যেতে এক প্রকার বাধ্যই হয়। এরপরে 2 দিন পরে বাড়িতে বলবে সোহাকে ওইখানেই রাখবে। এরপরে দেখবে আদ্র কি করে। আদনান নেওয়াজ রুদ্রের পিঠে চাপড় মেরে বলল, বাপ তোর বুদ্ধি আছে বলা যায়। রুদ্র আবারও বলল, তুমি কিন্তু কাউকে বলবে না, এই অদরার ওকালতি বের করব। আদনান নেওয়াজ হেসে হেসে বললেন, নিজের বউয়ের বিপক্ষে যাস না, পরে বুঝবি এর মজা কি। ঠিক তখন গেট দিয়ে বাড়িতে ঢুকলেন আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ। দুজনেই এগিয়ে এলেন রুদ্রদের কাছে। আরিফ নেওয়াজ আদনান নেওয়াজের কাঁধে হাত রেখে বললেন, মনে হচ্ছে গভীর আলোচনা? তেমন কিছুই না রে। আরিফ নেওয়াজ রুদ্রকে বললেন, রুদ্র কালকে অদরাকে নিয়ে শপিংয়ে যেও।
আদনান নেওয়াজ বললেন, কিসের শপিংয়ে যাবে ওরা? আরিফ নেওয়াজ বললেন, বিয়ের শপিং। দুজনে গায়ে হলুদে থেকে বিয়ের রিসেপশন পর্যন্ত যা যা লাগবে কিনে ফেলো। রুদ্র খুশি হলো, মনে মনে বলল, রুদ্র তুই অবশেষে বউ পাবি। শ্বশুরাব্বু থ্যাংক ইউ। রুদ্র খুশিতে যে কি করবে বুঝতে পারছে না। এরপর হেসে আরিফ নেওয়াজকে বলল, তোমার মেয়েকে জানিয়ে আসি, হ্যাঁ, আর অফিসে বিয়ের পরে যাব, টাটা। বলেই রুদ্র চলে গেল। ওর কথায় তিনজনেই হাসলো। আরমান নেওয়াজ আদনান নেওয়াজকে বললেন, কয়েকদিনের জন্য ছুটি নে ভাই, বিয়ের পরে যাবে কলেজে। দেখছি ভাইজান। রুদ্র অদরার রুমের সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। অদরা তাড়াহুড়ো করে এসে দরজা খুলে দিল। রুদ্র ফিসেল একটা হাসি দিয়ে বলল, কি করছিলি? শুয়ে পড়ব আমাকে রেখেই? অদরা মস্করা করে বলল, তাহলে আসুন, আমিও আপনার অপেক্ষাই করছিলাম। রুদ্র পট করে এগিয়ে ভিতরে ঢুকলো। এরপরে প্রতিবারের মতো অদরার বিছানায় শুয়ে পড়ল। শ্বশুরাব্বু মানে তোর আতঙ্ক নামের বাপটা, সে আমাকে বলল কালকে থেকে যেন শপিং শুরু করে দেই বিয়ের। অদরা বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, করব না বিয়ে আপনাকে। কেন? আপনি আমাকে বলেছেন আপনার ঘরে না যেতে। আপনি যদি বিয়ে করেন তাহলে তো আপনার ঘরে যেতে হবে, আর আমি অপমানিত জায়গায় ফিরে যাই না। রুদ্র উঠে বসে বলল, তুই এখনই সেই কথা নিয়ে পড়ে আসিস? এমনিই বলেছিলাম রে। অদরা এগিয়ে এসে বলল, মোটেও এমনি এমনি বলবেন না। আপনি বড় আম্মুর সামনে বলেছেন, ধমক দিয়ে বলেছেন। রুদ্র সে কথা গায়েই নিল না, যেন ও মজা করেই বলেছে। রুদ্র হাত বাড়িয়ে অদরাকে হেঁচকা টান দিল, যেন অদরা ওর গায়ের উপরেই পড়ে। আর তাই পড়ল। অদরা রুদ্রর উপরে পড়ে যেতে রুদ্র অদরাকে জড়িয়ে ধরে বলল, একটু দমক না হয়ে দিয়েছি, তাই রাগ করে থাকতে হবে? আয় একটু আদর করে দেই। অদরা জাড়ি মেরে বলল, অসভ্য লোক, ছাড়ুন। এভাবে রাতের বেলা একটা মেয়ের রুমে আসতে লজ্জা করে না? আবার কুপ্রস্তাব দিচ্ছেন। আগে বিয়ে টিয়ে করুন, তারপর বলবেন। রুদ্র অবাক কণ্ঠে বলল, তুই বিয়ের জন্য তাড়াহুড়ো করছিস? আগে ভাবতেন শুধু আমিই এমন তাড়াহুড়ো করছি। আসলে তুইও আমার মতো। কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই অদরা বলল, উফ, সবসময় বেশি কথা বলেন, সরুন তো, সরুন। অদরা ওঠার চেষ্টা করছে, কিন্তু রুদ্র ওর কোমর পেঁচিয়ে ধরে আছে। ঠিক তখনই হুড়মুড়িয়ে রুমে ঢুকতে চেয়েছিল আদনান নেওয়াজ। রুদ্রকে ডাকতে এসেছিল। ওদের এমন ইঁদুর বিড়ালের মতো ঝগড়া দেখে বিষম খেয়ে অমনি বেরিয়ে গেলেন। অদরাও ছোট ছাচ্ছুকে বেরিয়ে যেতে দেখেন, তাতে দাঁত চেপে বলল, ছোট ছাচ্ছু দেখে গেল, এবার তো ছাড়ুন। কি ভাবলো উনি আল্লাহ জানে। রুদ্র ছেড়ে দিয়ে শয়তানি করে বলল, যা ধরবই না তোকে, বিয়ের পরেই ধরবো। অদরা উঠে বসে বালিশ ছুঁড়ে মেরে বলল, অসভ্য লোক, এখন বলে ধরবই না, বিয়ের পরে ছুতেই দিব না। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, আমাকে কি বাংলা সিনেমার নায়ক পেয়েছিস? তুই ছুতে দিবি না আর আমি ঘর থেকে বেরিয়ে মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? অসম্ভব। এই রুদ্র নেওয়াজ নিজের জিনিস আদায় করবে। অদরা উঠে গিয়ে আশেপাশে তাকিয়ে বলল, জাউটা যে কই রেখেছি। রুদ্র বিছানা থেকে নেমে দৌড়েই চলে গেল। অদরা বেশ রেগে আছে, আর এ রাগানো ঠিক হবে না। রুদ্র চলে যেতে অদরা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা লাগিয়ে দিল। পরদিন দুপুরবেলা আরিফ নেওয়াজ অফিসে ছিলেন। তখন ডেলিভারি ম্যান কল দিল। আরিফ নেওয়াজ টাকা ফোন করে দিয়ে পার্সেলটা দারোয়ানের কাছে দিয়ে যেতে বললেন। ডেলিভারি ম্যান তাই করলো। এরপর আরিফ নেওয়াজ অদরাকে কল দিলেন, বললেন, কি করছো আম্মু? শপিং থেকে ফিরলাম আব্বু, আবার সন্ধ্যায় নিয়ে যাবে। তুমি কি করছো? কাজ করছিলাম। শোনো, তোমার কি যেন পার্সেল, সেটা মাত্রই দিয়ে গিয়েছে দারোয়ানের কাছে। ও দিয়ে গিয়েছে? আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা যাও, আর পার্সেলে নিয়ে কল দিও, একটু কথা বলবো। ঠিক আছে। অদরা ফোনটা নিয়ে বের হলো রুম থেকে। এরপরে চলে এলো দারোয়ানের কাছে। এর মাঝে আরিফ নেওয়াজ নিজেই কল দিলেন অদরাকে, কারণ এরপরে আর কথা বলার সুযোগ পাবেন না, মিটিং আছে একটা। এদিকে অদরা কলটা রিসিভ করে কায়দার কানের মাঝখানে ঠেকিয়ে পার্সেলটা খুলতে লাগলো আর বলল, হ্যাঁ আব্বু বলো। ঠিক তখনই হলুদ রঙের 3 পিস পরা একটা মেয়ে এসে দাঁড়ালো। এই যুগের মডার্ন মেয়েও বলা যায়, চুলগুলো আবার কালার করা। অদরাকে জিজ্ঞাসা করলো, হাই। অদরা ফোনটা কানে থেকে নামিয়ে বলল, হ্যালো। মেয়েটা বাড়ির সাইনবোর্ডে ইশারা করে বলল, এটা তো নেওয়াজ বাড়ি। কাউকে দরকার? আসলে এটা কি রুদ্রর বাড়ি? হ্যাঁ, ও ভিতরে আছে। অতরা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি দরকার ওকে? আর আপনার পরিচয় কি?
মেয়েটা হেসে বলল, আমার নাম সুনায়রা, নায়রা বলে ডাকে সবাই। আমি রুদ্রকে খুঁজছিলাম। অদরা শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি দরকার সেটা বলুন। নায়রা ভাবলো এটা হয়তো রুদ্রের কোনো কাজিন হবে। এই মেয়ের কাছে এটা সেটা বলে হয়তো বিশ্বাসও করে নেবে। তাই একটু নাটকীয় ভঙ্গিতে বলল, আমি আর রুদ্রে একসাথে থেকেছি লন্ডনে। দুজন দুজনাকে ভালোবাসি। ও রিসেন্ট দেশে এসে ফোন টোন সব বন্ধ করে ফেলেছে। তাই আমার এই পর্যন্ত আসা। দারোয়ান কিছু বলার জন্য প্রস্তুত হলো। অদরা হাত ইশারা করে থামিয়ে দিয়ে নায়রাকে বলল, আপনি যে এসব বলেছেন এর কি কোনো সত্যতা বা প্রমাণ আছে? উত্তরে নায়রা বলল, আপনার কি মনে হয় আমি সেই লন্ডনে থেকে এই পর্যন্ত এসে মিথ্যে বলবো? আর প্রমাণ সেগুলো আপনাকে কেন বলবো বা দেখাবো? সেটা আপনার রুদ্রের পার্সোনাল বিষয়। ও এলেই বলবে আমি কে, রুদ্র আছে কিনা সেটা বলুন। রুদ্রকে নিয়ে এত কনফিডেন্স হয়ে কথাগুলো শুনে অদরা শক্তপোক্ত মুখশ্রী মলিন হলো, চোখেও পানি চলে এলো, মস্তিষ্কে কিছুই ঢুকছে না। দারোয়ান অদরাকে খেয়াল করে নায়রাকে বলল, এই মেয়ে, তুমি জানো কাকে কি বললে? তুমি যদি রুদ্রকে ভালোবাসতে তাহলে ও কেন দেশে এলো? মানে একটা কথা বানিয়ে বানিয়ে বললেই হলো, তাই না? ফালতু ফালতু সময় নষ্ট করো না তো, যাও তো। নায়রা উত্তেজিত হয়ে বললা, আপনার মনে হয় আমি মিথ্যে বলছি? ডাকুন রুদ্রকে। দারোয়ান জোরে ধমক দিয়ে বলল, এই যাই তো, অসহ্য তোমার কথাবার্তা। নায়রা অপমানিত হয়েই চলে গেল। সামনে গাড়ি রেখে এসেছিল সেটাই উঠে চলে গেল। এদিকে অদরা দারোয়ানের চেয়ারটায় বসে পড়ল, চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। দারোয়ান এসে অদরার মাথায় হাত রেখে বললেন, মামুনি কেঁদো না। আরিফ নেওয়াজ সবই শুনেছেন, কারণ সেই মুহূর্তে অদরা কলটা কাটেনি, তিনিও কৌতূহল নিয়ে শুনেছেন। তার উপর মেয়ের কাদার শব্দ পেয়ে আরিফ নেওয়াজের মেজাজ তিরিক্ষিতে উঠে গিয়েছে। তিনি সোয়ালে শক্ত করে সেই মুহূর্তে কলটা কেটে দিয়ে কেবিন থেকে বেরোলেন। আরিফ নেওয়াজ কেবিন থেকে বেরোলেন। সামনে কে ছিল না ছিল কাউকে দেখার প্রয়োজনও মনে করলেন না। এই মুহূর্তে মেয়ে তার সব। আদ্র সামনে এসে বলল, মেজো আব্বু বেরোচ্ছ কোথাও? এখনই তো মিটিং শুরু হবে। আরিফ নেওয়াজ গম্ভীর শ্বাস ছেড়ে বললেন, আদ্র তোমরা ম্যানেজ করে নাও। মানে কি বলছো? তোমার থাকাটা ইম্পর্টেন্ট। আরিফ নেওয়াজ হন হন করে বেরিয়ে গেলেন। পার্কিংয়ে এসে নিজের গাড়ি নিয়ে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। তখনও সোয়ালো শক্ত করেই গাড়ির স্টিয়ারিং ধরে আছেন। এখন তার কাছে কোনো মিটিংই গুরুত্বপূর্ণ নয়, আর না কিছু হবে। কোনো দিন কাঁদতে দেননি, একটা ধমক দিয়ে দেখেননি। সেই মেয়ের চোখে পানি। তার দিন দুনিয়ার কোনো চিন্তা নেই, তার মেয়ের কাছে পৌঁছাতে পারলেই হয় এখন। আরিফ নেওয়াজ দ্রুত ড্রাইভ করলেন। এদিকে অদরা চোখ মুছে উঠে দাঁড়িয়ে দারোয়ানকে বলল, আঙ্কেল তুমি কিন্তু কাউকে বলবে না। কিন্তু মামুনি, ওই মেয়ে যা বলে গেল রুদ্রকে জানাতে হবে না? জাহান্নামে যাক ওই মেয়ে, রুদ্রভাই অমর না। তুমি কাউকে বলবে না, ঠিক আছে? অদরা বাড়িতে ঢুকলো। রুদ্র নিচে নামছিল। অদরা ওকে দেখতে নায়রার কথাগুলো মাথায় এলো। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুদ্র ব্রু কুঁচকে ভাবছিল, এই মেয়ের মাঝে মাঝে হয় কি, এই ভালো এই আবার বিড়ালের মতো মুখ করে রাখে। তার কিছুক্ষণ পরে আরিফ নেওয়াজ বাড়িতে ঢুকলেন। অনিমাকে সামনে দেখে জোর গলায় বললেন, অদরা কোথায়? অনিমা কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, ও রুমেই তো। আরিফ নেওয়াজ উত্তেজিত কণ্ঠে বললেন, ও রুমেই তো মানে? মেয়ে কোথায় থাকে, কি করে, খেয়াল থাকে না নাকি? সারাদিন করোটা কি যে মেয়ের খবর থাকে না তোমার কাছে? অনিমা বুঝতে পারছেন না তার এমন রাগের কারণ কি। কিছু যে বলবেন তারও সুযোগ দিলেন না আরিফ নেওয়াজ। গট করে উপরে চলে গেলেন। আরিফ নেওয়াজ অদরার রুমের সামনে এসে কয়েকটা বড় বড় শ্বাস নিলেন। এরপরে স্বাভাবিক কণ্ঠে ডাকলেন, অদরা, মা অদরা। অদরা উবু হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদছিল। বাবার কণ্ঠ পেয়ে তড়িৎ বেগে উঠে বসে চোখ মুছে স্বাভাবিক হয়ে নিল। এরপরে মুখে হাসি এনে দরজা খুলে দাঁড়ালো আর বলল, আব্বু তুমি চলে এসেছো? ও, তুমি তো তখন কল দিতে বলেছিলে, আমিই দিলাম না। কিছু বলবে আব্বু? আরিফ নেওয়াজ গভীর শ্বাস ছেড়ে বললেন, তুমি ঠিক আছো? অদরা মলিন হেসে বলল, হ্যাঁ ঠিক আছে। আব্বু হঠাৎ এমন কথা? আরিফ নেওয়াজ বললেন, ওই আসলে কেন যেন মনে হলো তুমি ঠিক নেই, আর তুমি কাঁদছিলে। চোখে পানি কেন? অদরার গলা থেকে কথা বের হতে চাইছে না। ওর মনে খুঁত লাগছে। ওর বাবা তখন কি কলে ছিল? কথাগুলো শুনেই কি এমন তাড়াহুড়ো করে চলে এসেছে? অদরা ওর বাবাকে জড়িয়ে ধরলো, কাঁদতেও পারছে না। আরিফ নেওয়াজ মেয়েকে সোজা করে বললেন, এনি প্রবলেম? তুমি অফিসে যাবে না নাকি সবাই চলে এসেছে?
আমি একা চলে এসেছি, আর যাব না আজকে। ও, তাহলে ফ্রেশ হয়ে নাও। আরিফ নিয়াজ কয়েক সেকেন্ড ভেবে বললেন, তুমি যে তখন ওই মেয়ের সাথে কথা বললে সেগুলো আমি শুনেছি। তুমি কি সেটার জন্যই কাঁদছো? অদরা কান্না আর আটকে রাখতে পারল না, কাঁদতে কাঁদতে এসে বাবাকে জড়িয়ে ধরল। এক প্রকার ভয়েই কাঁদতে কাঁদতে বলল, আব্বু, রুদ্রভাই ওই মেয়েকে ভালোবাসে না। তুমি কিন্তু তার উপরে রেগে যাবে না। ওই মেয়ে ভালো না। ওই দিন এই মেয়ের সাথে রুদ্রভাই কথা বলছিল। রুদ্রভাই ওই মেয়েকে বলেছে সে আমাকে ভালোবাসে। এটা শুনে মেয়েটা বলে যে দেশে আসবে, আর এসেছে। রুদ্রভাই ওকে ভালোবাসে না। তুমি ওনার উপরে রেগে যেও না প্লিজ। আরিফ নেওয়াজ মেয়েকে সোজা করে শুধালেন, কাঁদছো কেন? কিছুই হয়নি তো। ওই মেয়ে ভালো না। ভালো হলে কি এরকম করে আসতে পারতো? রুদ্র কি বলেছে যে ওই মেয়েকে ভালোবাসে? আর যদি ভালোবেসেই থাকতো তাহলে কেন আসবে এখানে? আমি রুদ্রের সাথে কথা বলবো। আমি রেগে যাব না, প্রমিস। আব্বু, আমি বলছি রুদ্র ওই মেয়েকে ভালোবাসে না। আমাকে ওই ইফতি ইফতি বলেছে। রুদ্র আমাকেই ভালোবাসে। ওসব ছাড়াও, ওই মেয়েকে দেখো তোমার সামনে আনবো। আমার মেয়েকে এরকম করে বলা আমি তো মেনে নিব না। আর রুদ্র ওই রকম না মা, নিশ্চয়ই এই মেয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে, তাই এই মেয়ে এখানে এসেছে। যদি আমার কাছে রুদ্রকে সন্দেহ হতো তাহলে আমি চুপ হয়ে থাকতাম না, নিশ্চয়ই উল্টোপাল্টা বাদিয়ে দিতাম। রুদ্র অতরার রুমের সামনে দাঁড়িয়ে সবই শুনল। এগিয়ে এসে বলল, কি হয়েছে মেজব্বু? আরিফ নেওয়াজ পেছন ফিরে রুদ্রকে কিছু বলবে, তখন রুদ্রর ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখলো আরমান নেওয়াজ কল দিয়েছে। রিসিভ করে বলল, হ্যালো বাবা, বলো। কোথায় তুমি? আমি বাড়িতে। একটু এসো তো অফিসে। তোমার মেজো আব্বু চলে গিয়েছে, তোমাকে এখানে দরকার। ঠিক আছে, আসছি। রুদ্র ফোন রেখে আরিফ নেওয়াজকে বলল, কি হয়েছে মেজো আব্বু? অতটা কাঁদছে কেন? আরিফ নেওয়াজ বললেন, তেমন কিছু না, তুমি অফিসে যাও। আর আমি এখন যাব না, অফিসে থেকে ফিরে এসো সব বলবো। এখনই বলো মেজো আব্বু। আর তুই কাঁদছিলি কেন? কে এসেছিল? কোন মেয়ে এসেছিল? কি বলেছে? আরিফ নেওয়াজ রুদ্রকে বললেন, ওসব বলতে গেলে তোমার দেরি হবে রুদ্র। অদরা পরে না হয়ে বলবে। রুদ্র অদরার দিকে তাকিয়ে আরিফ নেওয়াজকে বলল, আমি আসছি, ওকে কাঁদতে মানা করো। ঠিক আছে, যাও, ও কাঁদবে না। রুদ্র চিন্তিত হয়ে চলে গেল। আরিফ নেওয়াজ মলিন হেসে অদরাকে বললেন, পাগলি মেয়ে, আমি রুদ্রকে বকবো না, তুমি ভয় পেও না। ফ্রেশ হও এখন, আসছি। আরিফ নেওয়াজ রুম থেকে বেরিয়ে গেলেন। নিজের রুমে যেতে যেতে বিড়বিড় করে বললেন, রুদ্র ভালো বলে চুপ আছে, না হলে এতক্ষণে নেওয়াজ বাড়িতে যুদ্ধ লাগিয়ে দিতাম। আর রইল ওই মেয়েকে যদি আমার মেয়ের পা দড়িয়ে মাপ না সাইজেছি, আমিও আরিফ নেওয়াজ না। আরিফ নেওয়াজ রুমে ফিরিয়ে ওয়ালেট ফোনটা ছুঁড়ে মারলেন বিছানায়। কাবাট খুললেন শব্দ করে, শার্ট বের করে নিয়ে এসে এসি বাড়িয়ে দিলেন। অনিমা বললেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে কি? আরিফ নেওয়াজ হাতে থাকা শার্টটা অনিমাকে দিয়ে বললেন, আয়রন করে দাও। শার্ট আয়রন করাই ছিল। অনিমা বলতে গিয়েও বললেন না, চুপচাপ শার্টটা নিয়ে আয়রন করে দিলেন। আরিফ না সেই শার্ট আর পরলেন না, অন্য একটা শার্ট বের করে পরে রুম থেকে বেরিয়ে গেলেন। অনিমা ফুস করে শ্বাস ছেড়ে আয়রন করা শার্টটা কাভার্ডে তুলে রাখলেন। ঘটনাটা নতুন না, রাগ উঠলেই তিনি এমন করেন। অনিমাও জেনে শুনে চুপচাপ থাকেন। সন্ধ্যার আগ দিয়ে অদরা এলো রুদ্রের রুমে। ও আসেনি এখনো। অদরা রুদ্রকে না পেয়ে রুম থেকে বেরিয়ে যেতেই রুকাইয়া সামনে এলো। অদরা জিজ্ঞাসা করলো, বড় আম্মু, তোমার ছেলে আসেনি এখনো? না রে। ওহ। সন্ধ্যায় আরমান নেওয়াজ রুদ্র আর রাদ্র বাড়িতে ঢুকলো। গেটের দারোয়ানে সে রুদ্রকে ডেকে বলল, রুদ্র, তোমার সাথে কথা আছে, একটু শুনে যাও তো। একটু পরে আসি আঙ্কেল। না, এখনই বলতে চাই, গুরুত্বপূর্ণ। রুদ্র অনীহা জানালো, কারণ এখন বাড়িতে ঢুকেই অদরার সাথে কথা বলবে। ওর মনে এই নিয়ে অস্থিরতা কম নয়। আরমান নেওয়াজ আর রাদ্র চলে গেল ভিতরে। আর রুদ্র দারোয়ানের সামনে এসে বলল, হ্যাঁ আঙ্কেল বলো। দুপুরে অদরা আমার কাছে আসে পার্সেল নিতে। তখন একটা মেয়ে এসেছিল, নাম সুনাইরা বলল। রুদ্র সাথে সাথে জিজ্ঞাসা করলো, তারপর মেয়েটা
কি কিছু বলেছে অদরাকে? মেয়েটা তোমার কথা জিজ্ঞাসা করেছিল অদরাকে। অদরা মেয়েটার পরিচয় জানতে মেয়েটা বলে যে আমি আর রুদ্র লন্ডনে একসাথেই পড়াশোনা করেছি, দুইজন দুইজনাকে ভালোবাসি। অদরা এই কথা শোনার পরে বিশ্বাস করেনি, মেয়েটার কাছে প্রমাণ চেয়েছে। এরপর মেয়েটা বলে যে আমি কেন তোমাকে প্রমাণ দেখাবো, সেটা আমার আর রুদ্রর পার্সোনাল ব্যাপার। রুদ্রকেই গিয়ে জিজ্ঞাসা করো আমি কে। অদরা অতটাও কষ্ট পায়নি, তবে শেষে যখন বলল তোমাকে কেন বলবো, তুমি কে, তারপর কষ্ট পেয়েছে। রুদ্র কপালে বিদ্যাঙ্গুল ঠেকিয়ে বলল ও মাই গড, এত দূর এসে গিয়েছে ওই বেয়াদবটা। দারোয়ান বলল এরপরে না অদরা মামুনি অনেক কেঁদেছে, মনে হয় আরিফ ভাইও জানে। রুদ্র রাগে কি করবে বুঝতে পারছে না। আপাতত অদরার কাছে যাওয়াই ওর প্রথম কাজ। ও হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। এরপরে স্বাভাবিকভাবেই উপরে উঠে অদরার রুমে এলো। তার আগে আবার আরিফ নেওয়াজ বের হয়ে গিয়েছে। রুদ্র রুমে ঢুকে সোজা ব্যালকনিতে চলে এলো। অদরা সেখানেই বসে আছে। এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে রুদ্র ওকে কী বলবে ওর জানা নেই। অদরা উঠে দাঁড়ালো রুদ্রকে দেখে। অদরা কিছু বলার আগেই রুদ্র বলল নায়রা এসেছিল, আমাকে জানাসনি কেন? অদরা নিচের দিকে তাকিয়ে বলল আপনি অফিসে গেলেন তাই বলিনি। রুদ্র ফর বলল তুই কি ভাবছিস না ভাবছিস সেগুলো নিয়ে আমি প্রশ্ন করব না। আমি বলবো ও যা বলেছে এর কিছুই সত্যি নেই, ও জাস্ট আমাকে পাওয়ার জন্যই এমন কথা বলেছে। অতরা রুদ্রকে খুব বিশ্বাস করেন, জানতো এমন কিছুই হবে না। রুদ্র এগিয়ে এসে অদরা দুগালা হাত ঠেকিয়ে মোলায়েম কণ্ঠে বলল তুই কি সন্দেহ করছিস আমাকেও? বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি, শুধুই তোকে। এর আগে কেউ আমার জীবনে ভালোবাসা হয়ে আসেনি। তুই আমার প্রথম আর শেষ ভালোবাসা। তুই আমাকে সন্দেহ করিস না, আমার সহ্য হবে না, আমি মরে যাব। রুদ্রের শেষের কথাটা শুনে অদরার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। সাথে সাথে ডান হাতটা তুলে রুদ্রের মুখকে সাফিয়ে নিচু কণ্ঠে বলল মরার কথা বলবেন না, যদি বলেন তাহলে আমি বিয়ে করব না আপনাকে। রুদ্র খুব শক্ত করে অদরাকে জড়িয়ে ধরল, যেন কোথাও ফালাতে না পারে। অদরা রুদ্রের পিঠে হাত উঠালো। রুদ্র চোখ বন্ধ করে বলল একটু জড়িয়ে ধরে থাকি, খুব ক্লান্ত লাগছে রে, সরে যেতে বলিস না প্লিজ। রুদ্র রুমে ফিরে শাওয়ার নিয়ে বের হলো, শুধু টাওয়াল পরে। ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নায়রার নাম্বারটা ব্লক থেকে ছাড়িয়ে কল দিল। নায়রা রুদ্রের কল পেয়ে তো মহা খুশি। নায়রা বলল হ্যালো রুদ্র, তুমি কল দিয়েছ? দিতেই হলো, তুই কই? রুদ্র ডিরেক্ট তুই করে বলল। নায়রা সেটা মনেই নিল না, বলল আমি বাড়িতে। রুদ্র বলল বাড়িটার ঠিকানাটা দে। কেন, কি করবে? রুদ্র মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল তুই যে আমার বাড়িতে এসে আমার কাজিনকে বলেছিস তুই নাকি আমাকে ভালোবাসিস, সেটা আবার আমার কাজিন এসে বাড়িতে ভুলে দিয়েছে। বাড়ির সবাইতে তোকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। তুই বাড়ির ঠিকানাটা দে, আমরা মিষ্টি নিয়ে আসছি। নায়রা খুশিতে অজ্ঞান হওয়ায় পর্যায়ে আশপাশ সুরে বলল তো তুমি আসবে? আমি এক্ষুনি বাড়িতে বলছি, আর ঠিকানাটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে। নায়রা কিছু বলার আগে রুদ্র মুখের উপরে কলটা কেটে দিল। এরপরে কল দিল অদরাকে। হ্যালো অদরা, বলুন। রেডি হও, ঘুরতে যাব। শ্বশুর আব্বুর থেকে পারমিশন নিয়েছি। ঠিক আছে, রেডি হচ্ছে। রুদ্র কল কেটে দিয়ে টাওয়াল পরা অবস্থায় চলে গেল আরিফ নেওয়াজের ঘরে। আরিফ নেওয়াজ বিছানায় বসে ফোন স্ক্রল করছেন। রুদ্র তাকে বলল মেজো আব্বু একটা জায়গায় যাব, রেডি হয়ে নাও। আরিফ নেওয়াজ কপাল কুঁচকে বললেন কোথায় যাবে? নায়রার বাসায়। আরিফ নেওয়াজ সাথে সাথে বললেন ঠিক আছে, রেডি হচ্ছি, একটু তাড়াতাড়ি করো প্লিজ। এই বলে রুদ্র এগিয়ে এসে ফিসেল হেসে বলল আমার বউ মানে তোমার মেয়েকেও বলেছি রেডি হচ্ছে। আরিফ নেওয়াজ গলা খাকারি দিয়ে বললেন ঠিক আছে, নিয়ে চলো। পরপর আরিফ নেওয়াজ দাঁত চেপে বললেন ওই মেয়েকে যদি আমার মেয়ের পায়ের সামনে না বসাতে পেরেছি আজকে। রুদ্র এই কথা শুনে বলল চলো একসাথে এই মিশন সাকসেস করব। সাথে বাবাকে নিতে হবে। আরিফ নেওয়াজ বললেন তাই করো। রুদ্র রেডি হচ্ছে। অদরা এসে ওর রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। রুদ্র আয়নায় দেখলো অদরা রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। রুদ্র ডাক দিল অদরা রুমে। অদরা মিনমিন করে আওড়ালো এই রুম থেকে অপমান করে বের করে দিয়েছিলেন, আর অপমানিত জায়গায় আমি দ্বিতীয়বার যাব, অসম্ভব। রুদ্র এগিয়ে এসে ধমক দিয়ে বলল এত জেদ কেন রে?
রুমে আয়। যাব না, আপনি রেডি হয়ে আসুন। তুই ভিতরে এলে রেডি হব, না হলে এভাবেই দাঁড়িয়ে থাকবো। থাকুন, তবুও আমি যাব না। রুদ্র বিছানায় এসে বসলো, পরপর শুয়ে মোবাইল হাতে নিয়ে বলল, না এলি এভাবেই দাঁড়িয়ে থাক, আমার কি, আমি শুয়ে পড়েছি, এখনই ঘুমাবো, যা। অদরা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। রুকাইয়ে এগিয়ে এসে বললেন, কি রে অদরা, বাহিরে দাঁড়িয়ে আছিস? আবার রেডি হয়েছিস? কোথাও যাবি নাকি? তোমার ছেলে বাহিরে নিয়ে যাবে বলেছে, আমি রেডি হয়ে এসেছি, এখন তোমার ছেলে শুয়ে পড়েছে। রুদ্র গলা উঠিয়ে বলল, না মিথ্যে কথা, আমি বলেছি রুমে আয়। বলে যে আপনি বলেছিলেন রুমে না আসতে, তাই যাব না। এরপরে 2বার বলেছি রুমে আসতে, আসেনি, তাই আমি শুয়ে পড়েছি। রুকাইয়া অদরাকে যেতে বললেও ও বলল, বড় আম্মু আমি যাব না। উনি উনি আমাকে সেদিন কীরকম করলো? রুকাইয়া অদরাকে বললেন, তুই নিচে যা, আমি ওকে পাঠাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো, না হলে আমি হিজাব বোরকা খুলে পড়তে বসবো। অদরা চলে গেল। রুকাইয়া এগিয়ে এসে রুদ্রর কান ধরে বললেন, মেয়েটার সাথে সবসময় এমন করা না, ভালো করে বুঝিয়ে বললেই তো শুনে। উফ মা, কান ছাড়ো। রুকাইয়া কান ছেড়ে দিয়ে বললেন, ওর সাথে রেগে যাওয়ার কথা বলিস কেন? ওকে ভালো করে নরম করে বললেই তো ও শুনে। আমি তা জানি, কিন্তু ও রুমে আসছিল না বলেই শুয়ে পড়েছিলাম। অতঃপর রুদ্র কথা বলতে বলতে উঠে ওয়ালেট ফোন পকেটে ভরল আর গাড়ির চাবি হাতে নিয়ে হেসে বলল, রুম থেকে যখন অপমান করে বের করে দিয়েছে, এরপরে সম্মানের সাথে বউ করে রুমে আনবো। রুকাইয়া বললেন, একটু তাড়াতাড়ি কর, বুড়ো হয়ে গেলাম। রুদ্র যেতে যেতে বলল, আয়োজন শুরু করে দাও। আমি কি আর নিজের বিয়ের আয়োজন নিজেই করতে পারি? লজ্জা লাগে যে। রুকাইয়া ফিক করে হেসে দিলেন। এরপরে রুদ্রর সাথে কথা বলতে বলতে নিচে এলেন। অদরা সদর দরজার কাছে গিয়ে মুখ বার করে দাঁড়িয়েছিল। রুদ্র এসে পিছনে থেকে চোখ ধরে রইল। অদরা ঝাড়ি মেরে বলল, এখন তো ঠিকই এলেন, আর শুধু শুধু তখন শুয়ে পড়লেন। রুদ্র চোখ ছেড়ে দিয়ে সামনে এসে অবাক কণ্ঠে বলল, বুঝলি কি করে আমি এসেছি? কেমন করে আবার? শরীরের মধ্যে এক গাদা পারফিউম মেরে এসেছেন। রুকাইয়া মুখ টিপে হাসছেন। আদ্র এগিয়ে এসে অদরাকে বলল, থাক বোন, আর রাগ করিস না, ঘুরে আয়। রাগ করলে চুল ফাঁকে। অদরা দ্রুম করে আদ্রর পিঠে কিল মারল। আদ্র পিঠে হাত দিয়ে কিছু বলতে নিলে রুদ্র অদরাকে নিয়ে যেতে যেতে বলল, চল তাড়াতাড়ি, না হলে আদ্র মারবে তোকে। অদরা যেতে যেতে বলল, মারুক, আমিও দিব। রুদ্র দাঁড়িয়ে গিয়ে বলল, আচ্ছা তুই আমার ভাইকে মারিস কেন বলতো? কই মেরেছি? আমি দেখেছি তুই যখন তখন ওকে মারিস। অধরা অবলীলায় বলল, ও আমার ভাই, তাই আমি ওকে। ও কি কম মারে আমাকে? রুদ্র হেসে বলল, আদ্র না হয় তোর ভাই, তাহলে আমি কে তোর? অধরা বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়ে বলল, আদ্র ভাই আমার ভাই, আপন ভাই, আর আপনি আমার চাচার ছেলে। উফ, চাচার ছেলে তাহলে কি হই সম্পর্কে? কেন চাচাতো ভাই? রুদ্র মাথা নাড়িয়ে বলল, না হচ্ছে না, আমি তো চাচাতো ভাই না, অন্য কিছু। অদলা মুখ টিপে হেসে বলল, কি অন্য কিছু যদি বলতেন? রুদ্র ফিসেল হেসে বলল, আচ্ছা গাড়িতে উঠ বলছি। অদরা মনে মনে খুশিই হলো। রুদ্র থেকে ভালো কোনো উত্তরের আশায় গাড়িতে উঠে চুপচাপ বসে রইল। ওর মুখে লাজুক হাসি। এর পরপরই এলেন আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ। আরিফ নেওয়াজ আর আরমান নেওয়াজকে সবই বলে দিয়েছেন। আরমান নেওয়াজও মেয়েটার উপরে রেগেই আছেন। অবশ্য নায়রা রেগে যাওয়ার মতোই কাজ করেছে। রুদ্র বারবার রিজেক্ট করার পরও ওর পিছু নিয়ে দেশে এসে বাড়ি পর্যন্ত এসেছে। অদর ওর বাবা চাচাকে রেখে রুদ্রকে জিজ্ঞাসা করলো, বড় আব্বু আর আব্বুও তো এদিকে আসছে। আমাদের সাথে যাবে। আপনি না বললেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন, তাহলে ওনারা কেন যাবে? ওনাদের কি বাহিরে ঘুরতে যেতে ইচ্ছে করে না? তাই আমাদের সাথেই নিয়ে যাব। অতটা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আমার আবার কী উদ্দেশ্য থাকবে? তোকে বউ বানানোর ফায়দা খুঁজছি, ওইটাই আমার একমাত্র উদ্দেশ্য। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ এসে সে রুদ্রর গাড়ি ড্রাইভ করছে। আরমান নেওয়াজ রুদ্রকে বললেন, রুদ্র, ওই বেয়াদব মেয়েটার বাড়ির ঠিকানা জানো? আরমান নেওয়াজ তপ্ত শ্বাস ছেড়ে বললেন, ওই মেয়ের সাহস দেখে অবাক হচ্ছি, বাড়িতে এসে এসব কথা বলে যায়।
অদরা বুঝতে পারছে এখন সবাই মিলে ওই নায়রার বাড়িতে যাবে। অদরার ইচ্ছে করছে রুদ্রকেই দৌড়ে মারতে। ও মনে মনে বলল, বিদেশে পড়তে গিয়েছে ভালো কথা, সেখানে গিয়ে মেয়ে ফ্রেন্ড বানাতে হবে কেন? শুধু আল্লাহ আজ বাড়ি ফিরিয়ে আনুক সবাইকে। বাড়িতে ফিরে তখন ইচ্ছে মতো বকবো রুদ্রবাইকে। রুদ্র অদরার দিকে আর চোখে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ ভালো জানে এই মেয়ের মাথায় আবার কি চলছে। নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করার বাহানা খুঁজছে। এই কয়েকদিনে এই মেয়েকে এইটুকু চিনে নিশ্চিত হতে পেরেছি। রুদ্র নায়রার বাড়িতে এসে সদর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। নায়রা ওর অপেক্ষাতেই ছিল। ওর বাবা শফিক সাহেব ও মা নাইমা বেগমও দাঁড়িয়েছিলেন। নায়রা খুশিতে সাথে সাথে দরজা খুলে দাঁড়ালো। রুদ্র কোনো কথা না বলে পরপর নায়রার গালে পরপর 6-7টা থাপ্পড় মারল। প্রতিটা থাপ্পড়ে অদরা চোখ বন্ধ করেছিল। নায়রা তাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। আরিফ দাঁত চেপে রইলেন। নায়রা বলল, রুদ্র এভাবে মারছ কেন? রুদ্র নায়রাকে কর্কশ কণ্ঠে বলল, তোকে মেরেছি তাই কম হয়ে গিয়েছে। শফিক সাহেব এগিয়ে এসে বললেন, কি হয়েছে রুদ্র? রুদ্র তপ্ত শ্বাস ছেড়ে বলল, জানেন আঙ্কেল ও কী করেছে? আপনারা তো জানতেন আমরা ভালো ফ্রেন্ড, অ্যান্ড এর বাইরে কিছু না। শফিক সাহেব বললেন, হ্যাঁ রুদ্র, ও কী করেছে? আঙ্কেল ও বিদেশে থাকতে বলে ও আমাকে ভালোবাসে। আমি ফাত্তা দিইনি। আমি দেশে আসার পরেও বলেছি, আমি বলেছি এসব সম্ভব না। আমি একজনকে ভালোবাসি। ও সেটা জানার পরেও দেশে এসেছে। আর আমার বাড়িতে গিয়ে দেখা হয়েছে আমার কাজিন মানে আমার বউয়ের সাথে। এই কথা বলে রুদ্র অদরাকে সামনে আনলো। শক্ত করে অদরার হাতটা ধরে জোর গলায় বলল, হ্যাঁ ও আমার কাজিন না, আমার ওয়াইফ, আমার ভালোবাসা। 3 কবুল বলে বিয়ে করেছি। আর আপনার মেয়ে ওর কাছে গিয়ে বলেছে আমি নাকি ওকে ভালোবাসি। এগুলো কোনো কথা আঙ্কেল বলুন? শফিক সাহেব মেয়ের দিকে তাকালেন। নায়রা মাথা নত করে আছে। অতঃপর নাইমা বেগম শক্ত কণ্ঠে নায়রাকে বললেন, নায়রা তুমি এসব জানার পরে ওই ফ্যামিলিতে গিয়ে প্রেশার ক্রিয়েট করলে কি করে? যে কেউ কথা শুনলে মন খারাপ করবেই। যাও রুদ্রর বউকে সরি বলো। নায়রা ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্র ধমক দিয়ে বলল, সরি বল, না হলে পা ধরাবো কিন্তু। নায়রা থতমত খেয়ে অদরার সামনে এসে বলল, সরি, আমি বুঝতে পারিনি আপনি রুদ্রের বউ। আরিফ নেওয়াজ স্বস্তির শ্বাস ছাড়লেন। শফিক সাহেব আরমান নেওয়াজকে বললেন, ভাই ভিতরে আসুন না, বাহিরে দাঁড়িয়ে থাকা ভালো দেখাচ্ছে না। ছেলে মেয়েদের ঝামেলা ওরাই শুধরে নিয়েছে। আরমান নেওয়াজ কাজের বাহানা দিয়ে বললেন, না এখন বসার সময় নেই ভাই, একটা জায়গায় ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে। রুদ্র নায়রাকে বলল, তোকে এভাবে না বুঝলে তুই বুঝতি না, তাই থাপ্পড়ই কাজে লাগাতে হলো। নায়রা কোনো কথাই বলল না, কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেল। রুদ্ররাও আর কিছু টুকটাক কথা বলে চলে এলো। অদরার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। সবার সামনে কত জোর দেখিয়ে বলল, ও আমার বউ, 3 কবুল বলে বিয়ে করেছে। ইস, অধরা যতবার মনে করছে ততই যেন খুশি হচ্ছে। ওরা ফিরে আসছে বাড়ির দিকে। মাঝ রাস্তায় আরমান নেওয়াজ রুদ্রকে গাড়ি থামাতে বললেন। রুদ্র গাড়ি থামাতেই আরমান নেওয়াজ বললেন, রুদ্র আমরা নামবো, তোমরা বাড়ি চলে যাও। আর যদি ঘুরতে যেতে ইচ্ছে হয় তাহলে ঘুরতে যাও, আমাদের কাজ আছে। আরিফ নেওয়াজ কপাল ধরে বাজ ফেলে বললেন, এখন আবার কিসের কাজ? আরমান নেওয়াজ হাসার চেষ্টা করে আরিফ নেওয়াজের হাত টেনে ধরে বললেন, আরে ভুলে গেলি? বাড়ি থেকে বের হয়ে কি বললাম তোকে? আরমান নেওয়াজ আরিফ নেওয়াজকে সাথে নিয়ে নামলেন আর রুদ্রদের জোর করে পাঠিয়ে দিলেন। রুদ্র ওদের জন্য অপেক্ষাও করতে চেয়েছিল, কিন্তু আরমান নেওয়াজ শুনলেন না। বললেন, দেরি হবে, চলে যাও। রুদ্র আর ওদেরা চলে যেতে আরিফ নেওয়াজ বললেন, ভাইজান তুমি তো তখন কোনো কথাই বলনি, তাহলে মিথ্যে বললে যে? আরমান নেওয়াজ বললেন, আরে ওসব মিথ্যে বলেছি যাতে ওরা দুজন একসাথে কোথাও একটা ঘুরতে যেতে পারে। আমরা গেলে তো ওরা বোরিং ফিল করে, বাড়িতেই চলে যাবে। কথাটা মন্দ বলনি। তাহলে বাড়িতে যাব কি করে? আমি আদনানকে মেসেজ দিয়েছি, ও গাড়ি নিয়ে আসছে। আর অনেক দিন পরে 3 ভাই মিলে ঘুরবো। ঠিক আছে। এদিকে রুদ্র একটা সুন্দর জায়গায় গাড়িটা থামালো। চারিদিকে লাইটের আলো, নিস্তব্ধ রাস্তা, সাথে মন জোড়ানো বাতাস। রুদ্র অদরাকে বলল, দেখলি তোর জন্য কিভাবে ওকে মারলাম? অদরা মুখ ফুলিয়ে বলল, মারতে বলেছিল কে? আপনার তো ভালো ফ্রেন্ড ছিল। রুদ্র কিছু বলল না। ও ভেবেই রেখেছিল অদরা কিছু নিয়ে গুমট বেঁধে থাকবে, আর তাই হলো। অদরা জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এতগুলো বছরে আমার সাথে একটা
বলার প্রয়োজন মনে করেনি। আর ওই দেশে মেয়ে ফ্রেন্ড বানিয়েছে, আবার মেয়েটা ওনাকে ভালোবাসে। রুদ্রর কাছে এই প্রশ্নের উত্তর নেই। আসলেই তো ও এতগুলো বছরে অদরাকে বিয়ে করার ভয়েই কথা বলেনি। অদরার এইটুকু অভিমান করা স্বাভাবিক। রুদ্র গায়ে মাখল না, চুপ করে থাকলো। অদরা রুদ্র চুপচাপ থাকায় ওর দিকে তাকালো। নিরেট কণ্ঠে বলল, রাগ করেছেন? ওইভাবে বলিনি আমি। কথা বলুন। আমি সিরিয়াস হয়ে বলিনি। কথা বলুন। রুদ্র ইচ্ছে করেই চুপ রইল। এরপরে গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখলো। অদরা রুদ্রের হাতটা শক্ত করে ধরে বলল, যাবেন না প্লিজ, আর কিছুক্ষণ থাকি। এমন করে বললে কেউ কি না শুনতে পারে? রুদ্র গাড়ি থামালো। এরপরে হেসে বলল, বাব্বা, রাগও করিস? আবার আমি চুপ করে থাকলে তুই কথা শোনার জন্য উতলা হয়ে যাস, আবার আবদার করিস। এরপরে না আমার একটা শখ জাগছে, পূরণ করবি? অদরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? রুদ্র কি যেন ভেবে বলল, না থাক, পরে বলব, এখন অন্য কথা বল। আচ্ছা, নায়রাকে থাপ্পড় মারলাম, তোর কেমন লাগছিল? ভালো না। একটা কি দুইটা ঠিক ছিল তাই 7টা? রুদ্র গভীর শ্বাস ছেড়ে বলল, তুই আমার জীবনে এমন একটা জিনিস হয়ে গিয়েছিস যে তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। আগে তোকে বিয়ে করতে চাইনি, আর এখন তোকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না। শুধু জানি তুই আমার মানে আমার। অদরা গাঁড় কাত করে বলল, এত ভালোবাসেন আমায়? অনেক 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 ভালোবাসে। অদরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্র ওর ধ্যান ভাঙাতে বলল, আচ্ছা এসব ছাড়, এখন একটা কিস কর। অদরার মাথায় শয়তানি বুদ্ধি ছাপল। ও মুচকি এসে বলল, চোখটা বন্ধ করুন। রুদ্র তো আশাবাদী হয়ে চোখটা বন্ধ করলো। অদরা পট করে রুদ্রের গলা চেপে ধরে বলল, মেয়ে ফ্রেন্ড বানানো না, একদম মেরে ফেলবো। রুদ্র ওর হাতটা ছাড়িয়ে শক্ত করে ধরে নিজের কাছে এনে বলল, এই ছিল তোর মনে? দাঁড়া, চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।